বিহার ও ঝাড়খণ্ড সীমান্তে একটি ছোট শহর ম্যাকলাক্সিগঞ্জ। এই গল্পে আমরা জানতে পারব ম্যাকলাক্সিগঞ্জের জন্ম কিভাবে, বা ম্যাকলাক্সিগঞ্জের জন্ম বৃত্তান্ত। লেখক একজন রেলের স্টাফ, এবং তার চোখের সামনেই আস্তে আস্তে শহরটি কিভাবে গড়ে উঠল তার একটা সুন্দর বর্ণনা রমাপদ চৌধুরী এই গল্পের মাধ্যমে দিয়ে গেছেন। আজকে আপনি ম্যাকলাক্সিগঞ্জে যদি বেড়াতে যান, আপনি দেখতে পাবেন ম্যাকলাক্সিগঞ্জে বহু পুরনো পুরনো বাসা, ছোট চার্চ, কিন্তু সেখানকার মানুষ অ্যাংলো ইন্ডিয়ান। তাদের পূর্বপুরুষরা হয়তো অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, কিন্তু আজকে তারা ওই জায়গাকার গরিব মানুষ হিসেবেই পাল্টে গিয়ে সে যেন মুন্ডা সংস্কৃতিকেই আঁকড়ে ধরেছেন। হয়তো তাদের গায়ের রং মুন্ডাদের মতো কালো নয়, কিন্তু তারা ফর্সা হলেও, কেউ সেলি সিং বা কেউ জন হলেও তারা সেই ধুতি কিংবা ওই লুঙ্গি পরে আজও মাঠে নেমে চাষবাস ইত্যাদি করেন। বলতে পারেন ইতিহাসের চাকা যেন এখানে আবার উল্টো পথে ফিরে গেছে। গল্পটা শুনুন, ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ব রমাপদ চৌধুরীর লেখা গল্প দরবারি। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প দরবারি, লেখক রমাপদ চৌধুরী। বারকাখানার জংশন স্টেশন তখন সদ্য সদ্য ত্রিবেণী হয়েছে। একটা লাইন গেছে ডাল্টনগঞ্জ ডেহরি অনসনের দিকে, আরেকদিকে রেলপথ ছোটামুড়ি টাটা হাওড়া। ইস্ট ইন্ডিয়ান আর বেঙ্গল নাগপুর রেলপথের জয়েন্ট স্টেশন বারকাখানা থেকে 3 নম্বর বেণী ঝুল্লো রায় লাপড়া মহুয়া মিলনের দিকে। অন্য দুটোর ওপর কম বেশি দিল্লির চোখ ছিল। নতুনটার খাস মালিকানাই নয়, পুরো দস্তুর ম্যানেজমেন্টও কোম্পানির। AIRC এর নির্দেশ নিয়ম মানছে কি না মানছে তা দেখবার লোকও ছিল না। তাই লাপড়ার স্টেশন মাস্টার রজনীবাবুর অনুযোগের শেষ ছিল না। মনে মনে গজরাতেন শুধু, শোনাবার লোক পেলে বলতেন। এমন স্টেশনই ভাগ্যে জুটল যে দিন রাত কেবল সবুজ বাতিই দেখাতে হয় ট্রেনগুলোকে। সিগন্যাল নেমেই আছে, থামার মধ্যে একটা আপ আর একটা ডাউন সারা দিনে। রেলকে সবুজ বাতি দেখাই আমি, আর শালার রেল আমার ভবিষ্যতের দিকে তাকায় না। লাল বাতি টাঙিয়ে সিগন্যাল তুলেই আছে। ট্রান্সফার বা প্রমোশনের লাইন ক্লিয়ারটি দেওয়ার নাম নেই। যারা শুনতো তারা শুধু হেসেই খালাস। বড় যদি একটা সান্ত্বনা জানিয়ে সবুজ ফ্ল্যাগ নাড়তে নাড়তে হুইসিল বাজিয়ে ল্যাজের কামড়ায় লাফিয়ে ওঠা। গার্ড, ব্লকের LBS, আর নয়তো RMS এর শর্টার। এছাড়া জনমানুষই ছিল না কাছে পিঠে, যার সঙ্গে রয়ে বসে 2-4টে সুখ দুঃখের কথা বলতে পারেন রজনীবাবু। রয়ে বসে কথা অবশ্য ওদের সঙ্গে চলতো না। নেহাত কোনো দিন ট্রেন লেটে না এলে, কিংবা সামনে মালগাড়ি না পড়ে গেলে। লাপড়ায় তখন দিনে 2-4টে যাত্রী নামতো, 2-4টে প্যাসেঞ্জার টিকিট কাটতো, তাও 3rd ক্লাসের। স্টেশন থেকে 1.5 মাইল দূরে মুন্ডা অস্পৃশ্যদের একটা ছোট্ট ডিহি। প্যাসেঞ্জার তো দূরের কথা, ছাপার টিকিটই ছিল না তখন। এমনই সময় হঠাৎ একদিন 2nd ক্লাস কামরা থেকে নামলো এক পাগলা সাহেব। পাগলই মনে হয়েছিল রজনীবাবুর কথাবার্তা শুনে। আর সাহেবের সঙ্গে ডেরা কামরা থেকে নামলো এক হিন্দুস্থানি ছোকরা। পাগলই মনে হোক আর যাই মনে হোক, প্রথম দর্শনেই হৃদকম্প হয়েছিল তার। হঠাৎ এ কৌরব রাজত্বে পাণ্ডবের আগমন কেন?
কোনো রকমে মাথার টুপিটা লাগিয়ে কালো কোটের বুকে পেতলের বোতাম আঁটতে আঁটতে গিয়ে হাজির হয়েছিলেন রজনীবাবু। একে সাহেব, তার উপর রেলেরই কোনো বড় অফিসার কিনা কে জানে। রজনীবাবু সেলাম করতেই সাহেব হলদে দাঁত বের করে একমুখ হেসে একটা সিগারেট ঠোঁটে চেপে চিবিয়ে চিবিয়ে আধো আধো স্বরে বলেছিলেন, স্টেশন মাস্টার টুম, ক্যার নাম? রজনীবাবু নাম বলার পর তার পিঠে প্যাট করে সাহেব বলেছিল, টুম হামারা দোস্ত হোগা, ফ্রেন্ড, হাম আওয়ার টুম ফ্রেন্ড। ইয়েস স্যার, সার্টেনলি স্যার, ভেরি লাকি স্যার। বিনয়ে গলে গিয়ে আনন্দে উচ্ছল হয়ে হাত কচলাতে কচলাতে রজনীবাবু উত্তর দিয়েছিলেন। আর সাহেব নিজের বুকে মোটা হাতের একটা ফাঁপালো আঙুল ঠুকে বলেছিল, हम मैक्लक्सी है, हम जोनाथन मैक्लक्सी, ये जगह देखने आया हम, इधर रहने मांगता, want to make a nice little home for me, बहुत so beautiful place है, फार्मिंग करेगा, आबाद करेगा। রজনীবাবু ততক্ষণে নির্ভয় হয়েছেন, খুশি মনে উত্তর দিয়েছেন, ভেরি গুড স্যার, ভেরি গুড সিনারি, বিউটিফুল সয়েল স্যার। বলেছেন বটে, কিন্তু মনে মনে হেসেছেন। লোকটা বদ্ধ উন্মাদ নাকি? এই পাথুরে জমিতে চাষ করবে, জায়গা খুঁজে পেল না আর সারা ভারতবর্ষে। এই অজ সাঁওতালি গাঁ বলে কিনা বিউটিফুল প্লেস। দোষ কি? রজনীবাবু নিজেও তো একদিন এই চোখেই দেখেছিলেন জায়গাটাকে, প্রথম যেদিন বদলি হয়ে এসেছিলেন, মনে আছে তার। দিন দুপুরে হঠাৎ মাঝরাতের অন্ধকারে নেমে এসেছিল ট্রেনটা টানেলের ভেতর ঢুকতেই গুম 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 গুম, কেমন একটা পৃথিবী গুমড়ে ওঠার শব্দ যেন। সমস্ত শরীর তার নতুন এক অভিজ্ঞতায় শিউড়ে উঠেছিল। তারপর হঠাৎ আবার আলোয় ফিরে এসেছিল দুই চোখ। দুপাশে কাটা পাহাড়ের দেয়াল, দূরে দূরে ঘন অরণ্যের রহস্য, কুয়াশা জড়ানো ছোট ছোট অগুন্তি পাহাড়, পাহাড়ের পর পাহাড়, আর লাল মাটির দারিদ্র। রেললাইনের পাশে কোথাও বালির ঢিবিতে রোদ চিকচিক অভ্র, মাইলের পর মাইল নির্জনতার প্রান্তর, নিঃশব্দ বাতাসের গান। রজনীবাবুরও সেদিন রোমাঞ্চ জেগেছিল। পাগলা সাহেবের কথা শুনে কিন্তু না হেসে পারলেন না উনি। মনে মনে বললেন, দুটো দিন সবুর করো মিয়া, পালাতে পথ পাবে না। টেরিটি বাজারের ওয়াটসন থেকে ওয়ার্ডওয়ান রোডের মিসেস কার্ক পর্যন্ত সবাই বলেছিল সিলি আইডিয়া। অতএব রজনীবাবু আর হাসবেন না কেন? কিন্তু পাগলা সাহেব জোনাথন ম্যাকলাক্সি সত্যি একটা পাহাড়ের গায়ে বিঘে কয়েক জমি কিনে বেশ বাংলো প্যাটার্নের বাড়ি তুলে ফেললে। রাঁচি থেকে যে রাজমিস্ত্রির দলকে নিয়ে এসেছিল তাদের কাঠা কয়েক জায়গা দিতে চাইলে জোনাথন সাহেব, কিন্তু এই নির্জনপুরীতে স্বেচ্ছায় কে আর দ্বীপান্তর ভোগ করতে চায়? তারা যেমন এসেছিল তেমনই ফিরে গেল। রইল শুধু জোনাথন ম্যাকলাক্সি আর রজনীবাবু। ছোট্ট স্টেশন, কাঁকড় বিছানো লম্বা টুকরো প্ল্যাটফর্ম, ট্রেনের পাদানি থেকে সাবধানে লাফ দিয়ে নামতে হয়, এত নিচু লেভেল। প্রথম তৈরির সময় সেই বেড়া দেওয়া হয়েছিল, মেরামত হয়নি আর। তারপর ওয়েটিং রুমের টুমের বালাই নেই, স্রেফ একখানা ঘর। একজনই স্টেশন মাস্টার, আরেকজন কর্মচারী ছিল অবশ্য, কৃষ্ণলাল, কিন্তু সে যে কার কর্মচারী বোঝা দেয়। সিগন্যাল পোস্টের সিঁড়িতে উঠে আলো জ্বালানো থেকে ট্রেনের সময় ঢং ঢং করে বার কয়েক ঘন্টি বাজানো, পানি পাড়ে ডাক শুনলে এগিয়ে গিয়ে উবু হয়ে বসা দেহাতি কোনো যাত্রীর আজলায় জল ঢেলে দেওয়া, ব্যাস। তারপর সারাদিন স্টেশনের পিছনেই রজনীবাবুর কোয়ার্টারে মশলা বাটা থেকে শুরু করে পায়ের দাবানা পর্যন্ত। কিষানলালের মা ছিল রজনীবাবুর বাড়ির বাসন মাজার ঝি। মারা যাবার সময় 7 বছরের কিষানলালকে রজনীবাবুর হাতে তুলে না দিক পায়ে ঠাঁই দেবার অনুরোধ জানিয়ে যায়। তখন থেকেই সে রজনীবাবুর সঙ্গী, বন্ধু, ভৃত্য, উপদেষ্টা। স্টেশন ঘরে বসে টেলিগ্রাফের যন্ত্রণায় আঙুল এঁটে মাঝে মাঝে টরে টাক্কা করা
আর কিষণলালের সঙ্গে গল্প ফাঁদা। সেদিনও এমনইভাবে কথাবার্তা চলছিল দুজনের। চলছিল পাগলা সাহেব জোনাথন সম্বন্ধে। এমন সময় ম্যাকলাক্সি নিজেই এসে হাজির। সারা শরীর ভিজে গেছে, লালচে কপালে লেপ্টে আছে ব্র্যাকেটের মতো বাঁকা একগোছা চুল, আর পায়ের গোড়ালি ট্রাউজারের পায়া কাদা লেগে নোংরা হয়ে গেছে। ম্যাকলাক্সিকে দেখে রজনীবাবুর হুঁশ হলো বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি জায়গার বৃষ্টি যখন শুরু হয় আকাশ ভেঙে বান ডাকে যেন, আবার তখনই খটখটে রোদ্দুর। ঘর থেকে বেরোনোর পর মাঝপথেই বোধহয় বৃষ্টি নেমেছে ভাবলেন রজনীবাবু। যেমনই বসেছিলেন তেমনই বসে থেকে সহাস্যে বললেন, এ কি হাল হয়েছে সাহেব, বর্ষাতি নিয়ে বেরোওনি? দিস ইজ রেইন বাথ, পানি মে স্নান কিয়া। এক পাটি হলদে দাঁত বের করে হাসল জোনাথন, তারপর একটা টুল টেনে নিয়ে বসল। রজনীবাবু বললেন, বসো সাহেব বসো, জলটা থামুক, চা খাবো তোমাকে। টি? নো। চোখ টিপে ইশারা করে বললে, পিয়েগা আজ? বটে, একদিন মহুয়ার মদ গিলেই নেশা লেগে গেছে। নাহি নাহি রজনীবাবু, বারবার মাথা নাড়ল জোনাথন। নট ওয়াইন, আই লাইক দ্যাট ভিলেজ। ও লোক কো নাচ और गाना चार्मिंग, आई लाइक दैट डांस एंड म्यूजिक, डुम 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 डुम। সারা শরীর দুলিয়ে কল্পনার ঢোলক বাজাতে শুরু করল সে। রজনীবাবু মনে মনে ভাবলেন, হায় রে, এ বেটাও সাহেব, বউ ছেলে নেই, তেপান্তরের মাঠে এসে বাড়ি করেছে, দিন রাত গিয়ে পড়ে থাকতে হয় মুন্ডাদের আড্ডায়, মদ খেয়ে ধেই ধেই করে নাচতে লেগে যায় তাদের সঙ্গে। লজ্জা শরম আত্মসম্মান জ্ঞান নেই এতটুকু, এ বেটাও সাহেব। বললেন, তুমি সাহেব মানুষ, তোমার কি ওদের সঙ্গে তাল দেওয়া উচিত? কাহে नहीं? চটে গেল জোনাথন। हम भी नेटिव हो जाएगा, लिखेगा हम, I'll write books about them, नहीं मिलने से लिखेगा कैसे? উত্তর না দিয়ে রজনীবাবু টরিটক্কা শুরু করলেন মর্সে। বই লিখবেন? লিখবে তো তুমি, পড়বে কে শুনি তোমার মতো পাগলের লেখা? ভাবলেন রজনীবাবু। বলতে তবু সাহস হলো না, এমনিতেই তো চটে গেছে। খানিক চুপ করে থেকে কিষণলালকে বললেন, দেখতো বৃষ্টিটা ধরল কিনা, সাহেবের জন্য একটু চা বানিয়ে নিয়ে আয়। বৃষ্টিটা থেমে গিয়েছিল। পাহাড়ি জায়গার বৃষ্টি ঝমঝম করে যেমন আসে, চট করে তেমনই থেমেও যায়। কিষণলাল উকি মেরে বাইরেটা দেখে নিয়ে আবার ফিরে এলো। দুপেয়ালা তো? খাতা লিখতে লিখতে রজনীবাবু উত্তর দিলেন। কিষণলাল চলে যেতেই জোনাথন সরে এসে বসল রজনীবাবুর পাশে। যাওগে রজনীবাবু? রজনীবাবু মুখ তুলে ঘাড় নাড়লেন। না, তুমিও যেও না সাহেব। কাহে? ওরা কেউ কেউ রাগারাগি করছে, ওরা হলো মুন্ডা আর তুমি সাহেব, ওদের মেয়েদের সঙ্গে তুমি হাসাহাসি করো। বাট আই উইল ম্যারি হার, হাম তো শাদি করনা মাংতা। তুমি তো শাদি করতে চাও, কিন্তু শনিচারির বাবার টাঙ্গির এক কোপে মাথা উড়িয়ে দেবে এ কথা শুনলে। ও নো নো রজনীবাবু, হাসলে জোনাথন। সোনিয়া টু লাভস মি। ভালোবাসা, প্রেম? রজনীবাবু কথা বাড়ালেন না আর। মুন্ডা মেয়ে কিনা প্রেমে পড়বার লোক পেলে না, ভালোবাসলে পাগলা সাহেবকে। হতে পারে, টাকা ছড়ালে কিনা হয়, কিন্তু এ লোকটা রুচি বলিহারি। শেষে একটা কালো কুচকুচে সাঁওতালনিকে হিসেবে কিন্তু ভুল হয়েছিল রজনীবাবুর। সোনিয়াকে সত্যিই একদিন বিয়ে করে বসলো জোনাথন, একবারে আরণ্যক মতে। মুন্ডা সর্দার প্রথমটা একটু আপত্তি করবার চেষ্টা করেছিল, কিল্লির মিল নেই, নামগোত্র দূরের কথা, একবারে ভিন দেশের ভিন জাতের লোক, তার সঙ্গে গীতিওয়ারার
কুমারী মেয়ে সোনিয়ার বিয়ে। কেন, জোয়ানদের গীতিওয়ালার যে আইবুড়ো ছেলেগুলো ঘুমের মধ্যে ছটপট করে, তাদের একজনকে কি বেছে নিতে পারলো না সোনিয়া? বন জঙ্গল সাফ করবার জন্য যখন যারা জ্বালানো হয়, তখন তো আগুনের ঝাঁপিয়েও পড়লেও পারত মেয়েটা। সিল্লি তামার বন্ডু বরণ রাহে এই 5 পরগনার মানকি কদম ছত্রীর আখড়ায় গিয়ে বিচার আনলে সর্দার। গীতিওয়াড়ার ঘরে সারা গাঁয়ের কুমারী মেয়েদের সঙ্গে রাত কাটানো যার ধরম, সে যখন নিজের মান রাখে নাই, তখন করুক সে বিয়া। পট্টিপীরের মুন্ডারা কেন কাজী করতে যাবে সাহেবের সঙ্গে? সুতরাং বিয়েটা নির্বিঘ্নে হয়ে গেল মান্ডা পরবের হপ্তা কয়েক আগে। সারা ডিহির মাটি ভিজে গেল মহুয়ার মদে। 3 দিন মদে চুরচুর হয়ে রইল পট্টির জোয়ান সান্ডিরা। শুধু কি সান্ডিরা, মেয়েরাও খোপায় পলাশ গুজে মাথায় ঘটি দিয়ে শাড়ি নাচলে, নেশায় টললে। টাংরা টলি আর মোরহাবাদি থেকে মৃধা ডোম এসেছিল জন কয়েক, তাদেরও ঠোঁট ভিজল হাঁড়িয়া খেয়ে। শাড়ি ছোঁয়ার আপত্তিটুকুও জানালে না কেউ। জোনাথন ম্যাকলাক্সি বললে, आओ पियो बखरा ले आओ, सबको गोश्त रोटी खिलाएगा, मांडा परब का सब खर्चे हम देगा। রজনীবাবুকেও গিয়ে নিমন্ত্রণ জানিয়ে এলো। আর দেশে বিদেশে যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল, সকলকে চিঠি লিখলে। হঠাৎ বিয়ে করে বসেছি, মিসেস ম্যাকলাক্সির সঙ্গে আলাপ করতে চাও তো নেক্সট ট্রেন ধরে লাপড়ায় চলে এসো। চিঠি অনেকগুলোই ছেড়েছিল, কিন্তু এলো শুধু 2 পক্ষ। রাঁচির ছোট গির্জার রেভারেন্ড ব্রাউন, আজ আনু লম্বা কালো আলখাল্লা গায়ে, একখানা রেক্সিন বাঁধায় পুরনো বাইবেল হাতে, পুরু লেন্সের চশমাটা চোখে, প্ল্যাটফর্মের এদিক ওদিক তন্ন দেখে গাড়ি থেকে নামলো। আর অন্য একটা কামরা থেকে নামলো আধা বুড়ি মেম মিসেস ক্যাসল, 18 বসন্তের ফ্লোরা, গুটি 2 হাফ প্যান্ট পরা বাচ্চা। দুপক্ষই এদিক ওদিক দেখে বিরক্ত হয়ে পরস্পরের দিকে এগিয়ে গেল। মিস্টার ম্যাকলাক্সির বাড়িটা কোথায় বলতে পারেন? তারপর দুজনেই বুঝল যে তারা নবাগত, সুতরাং স্টেশন ঘরের দিকে এগিয়ে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। রজনীবাবুকে সামনে পেয়ে বুড়ি মেম মিসেস ক্যাসল বললে, মিস্টার ম্যাকলাক্সি নিশ্চয়ই মোটর পাঠিয়েছেন আমার জন্যে। পাগলা সাহেব বলে বলে নামটাও ভুলে গিয়েছিলেন রজনীবাবু। প্রথমটা তাই হকচকিয়ে গিয়েছিলেন। খানিক পরে বুঝতে পেরে বললেন, না, গাড়ি তো পাঠায়নি। দেন হাউ ফার ইজ ইট? 2 মাইলস? চাপা রাগে বিস্ময় প্রকাশ করল রেভারেন্ড ব্রাউন। মিসেস ক্যাসল আরও পরিষ্কার ভাষায় বললে, লোক পাঠাও, গাড়ি নিয়ে আসুক। কার না পাঠালে 1 পাও হেঁটে যেতে পারবো না। রজনীবাবু সায় দিলেন তার কথায়। কিষানলালকে বললেন খবর দিয়ে আসতে, আর মনে মনে হাসলেন, গাড়ি আসবে বটে, ফুরফুরে শহুরে রাস্তা পেয়েছ কি না? তোমাদের ম্যাকলাক্সি জেলা ম্যাজিস্ট্রেটের মতন বিলিতি সাহেব নেই, আর তা তো জানো না। জানতে অবশ্য দেরি হলো না। ঘণ্টাখানেক ধরে স্টেশন ঘরে বসে ঘামল ওরা। 18 বসন্তের মেয়েটা বুকের সবুজ পেখম ভিজিয়ে ফেললে ঘামে। মিনিটে মিনিটে হাতের ভ্যানিটি খুলে খুদে আয়নায় মুখ দেখলে, পাউডার লাগালে, ঠোঁট রাঙালে বারবার, অধৈর্য হয়ে পায়চারি করলে থেকে থেকে। বাচ্চা দুটো হই হুল্লোড় করল কুয়োর পাশের পেয়ারা গাছটায় উঠে। তারপর একসময় কিষানলাল ফিরে এসে বলল, সাহেব এসেছে গাড়ি নিয়ে। রেভারেন্ড ব্রাউন আর মিসেস ক্যাসল ছুটে বেরিয়ে এলো। জোনাথনের দিকে চোখ পড়ল তাদের, আর বিস্ময়ে ঘৃণায় ভুরু কুঁচকে মিসেস ক্যাসল বললে, অফুল। রেভারেন্ড ব্রাউন বলল, পরের ট্রেন কখন? আমি ফিরে যাব এখনই। কিন্তু ফিরবো বললেই তো ফেরা যায় না, ট্রেন সেই বিকেলে। গরুর গাড়িকে হাঁকাতে হাঁকাতে ওদের সামনে এসে লাফিয়ে নামলো জোনাথন। খালি গা, লোমশ চওড়া বুক, গরমে কালচে হয়ে উঠেছে সারা শরীর।
কপালে বিন্দু বিন্দু ঘাম। গাড়ির হাঁকানোর পাঁচনটা গায়ে ঠুকতে ঠুকতে জোনাথন বললে, যেতে হয় বিকেলে যাবে, এখন তো চলো, গাড়ি এনেছি তোমাদের জন্যে। তাছাড়া মিসেস ম্যাকল্যাক্সির সঙ্গে দেখা করবে না? মিসেস ম্যাকল্যাক্সি যে ব্যারন কন্যাই হন না কেন, আলাপের ইচ্ছা আর ওদের ছিল না। তবু ঠাসাঠাসি করে গরুর গাড়িতেই উঠতে হলো। রেভারেন্ড ব্রাউন দাঁতে দাঁত চেপে বলল, ন্যাস্টি অ্যাফেয়ার। মিস্টার ক্যাসেল আবার মন্তব্য করলে, অফুল। 18 বসন্তের উদ্ভিন্ন যৌবনা ফ্লোরা কৌতুকে আনন্দে বলে উঠল, হাউ নাইস। বাচ্চা দুটো হেসে গড়ালো, সো ফানি, ইজন্ট ইট ম্যামি? ব্ল্যাঙ্ক টিকিটের খাতাটা খুঁজে বের করে রেখেছিলেন রজনীবাবু, পারানি হিসেবের চার্টটাও। তাড়াতাড়িতে তখন হয়তো খুঁজে পাবেন না এই ভয়। বুড়ো বুড়িরা যে বিকেলের ট্রেনেই পালাবে এ সম্বন্ধে কোনো সন্দেহই ছিল না তার। গরুর গাড়ি আর জোনাথনের খালিগা দেখেই যাদের চোখ কপালে উঠেছিল, খাটো কাপড়ের আধা আবরণ কালো চামড়ার মিসেস ম্যাকল্যাক্সিকে দেখে ওদের যে কী অবস্থা হবে কল্পনা করাও দুঃসাধ্য। কিন্তু কোথায় তারা? বিকেলের ট্রেন ছেড়ে গেল, তবু ফিরল না কেউ। সন্ধ্যা রাতের কৌতুক বিস্ময়ের চাঁদ রজনীবাবুর মনে অনুসন্ধিৎসার ভোর হয়ে দেখা দিল। রাত কাটল, সকাল হলো, তবু পাত্তা নেই ওদের। না পাদ্রী সাহেবের, না মিসেস ক্যাসেলের। বাচ্চা দুটো সো ফানি কালো মেটার আঁচলের সঙ্গে লেপটে গেল নাকি? না মুন্ডাদের ব্ল্যাক লেডির ব্যবহারে মুগ্ধ হলো ওরা? লেডি! নিজের মনেই হেসে ফেললেন রজনীবাবু। মনে পড়ে গেল বহুদিন আগে কখন একবার রেলের এক ফিরিঙ্গি সাহেব ইংরেজি ভাষা শিখিয়েছিল তাকে। ট্রেনের কামরা দেখিয়ে বলেছিল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসে মেয়েদের কামরায় লেখা থাকে লেডিজ, ডেরা কামরায় থাকে উইমেন, থার্ড ক্লাসে স্রেফ ফিমেল। আর বুড়ো বুড়িকে আটকে রাখার কৃতিত্ব এই ফিমেলটার কিনা জানবার জন্যে সকালে এক গ্লাস চা খেয়েই বেরিয়ে পড়লেন রজনীবাবু। গিয়ে হাজির হলেন পাগলা সাহেবের বাংলোয়। ফটকের সামনে দেখা হলো। গোলাপের গোড়ায় পচা পুটির সার দিচ্ছিল জোনাথন। কি ব্যাপার, বন্ধুরা কোথায়? জিজ্ঞেস করলেন রজনীবাবু। চোখ টিপে হাসল জোনাথন। সো রাহা হে, স্লিপিং। Both of them. Come in, let us have tea. বলে এগিয়ে গেল সে। আর রজনীবাবু তাকে অনুসরণ করতে করতে দেখতে পেলেন ফ্লোরা আর বাচ্চা দুটো ওদিকে ফেন্সিংয়ে প্রজাপতি ধরার চেষ্টায় হেসে লুটোপুটি খাচ্ছে। বাইরের বারান্দায় বসে পাগলা সাহেব মুচকি হেসে একটা রীতিমতো বিলিতি লেভেল মারা বোতল দেখালো। 10 বোতল পেয়ার, 2 of them বলেই ছিপিটা খুলল। আর এক দমকা দুর্গন্ধ এসে রজনী বাবুকে বুঝিয়ে দিল পচাইটা নতুন মার্কার বিলিতি বলে চালিয়েছে ও। স্টেশন ঘরে টরেটাক্কা করতে করতে সে কথা কিষানলালকে বললেন রজনীবাবু। ও বুড়ো বুড়ি রস পেয়েছে, এখন থাকলো বোধ হয়। থাকলো যে তার প্রমাণও মিলল। মুন্ডাপট্টির সর্দার মান্ডা পরবের নিমন্ত্রণ জানাতে এসে বলে গেল, সাহেবের দলও নাকি যাবে পরব দেখতে। তাই মান্ডার দিন বিকেলে একটা বাচ্চা এসে যখন বললে, পাগলা সাহেব সেলাম জানিয়েছে, চায়ের নেমন্তন্ন তার বাড়িতে, রজনীবাবু উদ্বিগ্ন হয়ে বললেন, একটা কেলেঙ্কারি না বাঁধিয়ে বসে, বুঝলি কিষানলাল? আর সেই ভয় যাব না করেও যেতে হলো তাকে। কিন্তু গিয়ে বুঝলেন ব্রাউন আর ক্যাসেল তখনও দমনা। চাপান সমাপ্ত হওয়ার পর জোনাথন বললে, এবার তাহলে যাওয়া যাক। কালো আলখাল্লা রেভারেন্ড ব্রাউন হঠাৎ উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। না, কখনো না। হিডেন ফেস্টিভ্যাল দেখতে যাবে একজন ট্রু খ্রিশ্চান। মিসেস ক্যাসেল বললে, নেটিভদের গায়ের গন্ধে নাকি কাটছিপ দিতে হয়। রূপবতী ফ্লোরা যৌবনদেহের রেখাগুলি স্পষ্ট হয়েছে কিনা আর চোখে দেখে নিয়ে স্কার্টের ভাঁজ মোলায়েম করলে সুশুভ্র হাতের উল্টো পিঠটা ঘষে ঘষে, তারপর একমুখ সমবেদনার হাসি ছড়িয়ে রেভারেন্ড ব্রাউনের চোখে চোখ রাখলে। ওদের কি দোষ? আহা,
ব্যবসায়ীদের কেউ তো সিভিলাইজড করার চেষ্টা করেনি, সুতরাং জোনাথনের সঙ্গে সবাই মান্ডা পরব দেখতে রাজি হলো। পিছনে রজনীবাবু ওদের দলকে অনুসরণ করলেন, আর তার পাশে পাশে হাঁটল সোনিয়া। আর চোখে সোনিয়ার মুখের দিকে তাকিয়ে রজনীবাবু যেন বুঝতে পারলেন ফ্লোরার উপস্থিতিতে একদিকে যেমন শঙ্কিত হয়ে উঠেছে ও, তেমনি ঈর্ষান্বিত। কিন্তু মনের দুশ্চিন্তা শেষ অবধি চেপে রাখতে পারলে না সোনিয়া। বললে, ও মেয়েটা কে বটা? রজনীবাবু হেসে বললেন, তোর সতীন হবে হয়তো। সোনিয়া কথাটা বুঝতে পারল না, ভাবলে কোনো কৌতুককর কথা বুঝি, তাই খিলখিল করে হেসে উঠল ও সারা দেহে হিল্লোল তুলে। তারপর পরবের মাঠে ভোক্তার ভিড় দেখে বললে, হুই যে রমায়ত গোসাই বটে। আর জাসনা বাবুরা, আপনি ওদের ইথান থেকে দেখতে বলো। সত্যি তো, আর এগিয়ে গেলে হয়তো দাঙ্গা লেগে যাবে। তাড়াতাড়ি পিছন থেকে জোনাথনকে থামতে বললেন রজনীবাবু। সকলেই দাঁড়িয়ে পড়ল সেখানে। চারপাশের ডিহি থেকে পরবের দল এসে জমেছে মান্ডার মাঠে। দলের হাতে একটা করে বিচিত্র চিহ্ন আঁকা পতাকা। রজনীবাবুর মনে পড়ল একবার দু দলের পতাকায় একই চিহ্ন থাকায় কি খুনোখুনিটাই না হয়েছিল। সে কথা বুঝিয়ে দিলেন তিনি রেভারেন্ড ব্রাউনকে। তার ভুল ইংরেজি আর হাস্যকর উচ্চারণ শুনে ফ্লোরা মুখ আড়াল করে হাসলে। মাঠের এক কোণে মহাদেবের আস্থান, সেখান থেকে অজস্র পেরেক লাগানো একটা কাঠের পাটা ভক্তি বলে মাথায় করে নিয়ে এলো ভোক্তারা। সোনিয়া দুহাত জোর করে বুকে ঠেকে মাটিতে প্রণাম করলে, বললে, ফার্তি অর্থাৎ পার্বতী। মাঠের মাঝখান থেকে মহাদেবের আস্থান পর্যন্ত ভোক্তার দল ষাঁড়বন্দি হয়ে মাথা হেট করে বসে পড়ল হঠাৎ। আর রামায়ত গোসাই মাটি না ছুঁয়ে ভোক্তাদের কাঁধে পা দিয়ে দিয়ে আস্থানে গিয়ে পৌঁছল। তা দেখে রেভারেন্ড ব্রাউন বলে উঠল, হরিবল। মিসেস ক্যাসল বললেন, ইনহিউম্যান। ফ্লোরা বললে, হাউ স্পোর্টিং। বাচ্চা দুটো চোখ গোল গোল করে বললে, ইন্ডিয়ান সার্কাস। কিন্তু এর পরেও যে উত্তেজিত হওয়ার দৃশ্য ছিল, রেভারেন্ড ব্রাউন তা জানত না। কান্ধাইয়া শেষ হয়ে ফুলকুদনা শুরু হতে রাত গভীর হয়ে এলো। অনেকখানি জায়গা জুড়ে কাঠ কয়লার আগুন ধরানো হলো। চারিপাশে ভোক্তারা বসে কুলোর বাতাস দিয়ে গনগনে করে তুলল আগুন। তারপর গোসাই এগিয়ে এসে মন্ত্র পাঠ করলে, আর সদ্য স্নাত ভোক্তারা ভিজে কাপড়ের শাড়ি বেঁধে দাঁড়ালো আগুনের পাশে। একজনের পর আরেকজন ধীরে ধীরে ওই আগুনের ওপর দিয়ে হেঁটে গেল তারা। রেভারেন্ড ব্রাউন আর মিসেস ক্যাসল স্তম্ভিত, হতবাক। ফ্লোরা শিউরে উঠে জোনাথনের পাশ ঘেঁষে দাঁড়ালো। ভয় চিৎকার করে উঠল বাচ্চা দুটো। ভোক্তাদের পালা শেষ হলো। এবার ভিজে কাপড়ে শকথাইন মেয়েরা হাঁটা শুরু করলো আগুনের ওপর দিয়ে। রেভারেন্ড ব্রাউন বললেন, আই মাস্ট সি, সত্যি আগুন কিনা, সত্যি ওদের পায়ে ফোসকা পড়েছে কিনা। সন্দেহ দূর হলো তার। সত্যি আগুন, সত্যি কোনো ফোসকা পড়েনি তাদের পায়ে। ফুলকুদনা শেষ হওয়ার পর মানকির সামনে নাচ গান শুরু হলো। উদ্দাম বেগে ঢোলক বেজে উঠল, কোঁকে উঠল বাঁশের বাঁশি। মুখোশ নৃত্য শুরু হলো, কিন্তু সেদিকে মন রইল না রেভারেন্ড ব্রাউনের। বাড়ি ফেরার পথে বারবার বললে, আই মাস্ট ব্রিং লাইট টু দেম। এসব অশিক্ষিত হিদেনদের অন্ধকার থেকে আলোকে আনতে চাই আমি। মাস কয়েকের মধ্যেই ছোট একটা গির্জা মাথা তুলল লাপড়ায়। আর গির্জার বেদিতে দাঁড়িয়ে প্রথম সামস মাঠের দিন পাটনা থেকে মিসেস ক্যাসল আবার এলো ফ্লোরা এবং বাচ্চা দুটোকে নিয়ে। মিস্টার ক্যাসল হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় সংসারে বৈরাগ্য এসেছে তার, তাই জেসাসের পায়ে নিজেকে সমর্পণ করলে। রক্তমাংসের শরীরে জেসাস উপস্থিত হতে না পারায় রেভারেন্ড ব্রাউনের পায়ে স্থান নিল। জোনাথন হেসে সে খবর জানালে রজনীবাবুকে, বলে, পায়ে নয়, বুকে। ব্রাউনের বুকে নিজেকে সমর্পণ করেছে মিসেস ক্যাসল। ব্যাপারটার গভীরতা রজনীবাবুও বুঝলেন যখন মিসেস ক্যাসল এসে অনুরোধ জানালে
খানিকটা জমি দেখে দাও আমাকে, এখানেই জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে চাই। মুন্ডাদের জন্য একটা মিশনারি স্কুলও প্রতিষ্ঠা হয়ে গেল। এলো জনকয়েক অ্যাংলো মাস্টারনি। তারপর এক একটা পাহাড়ের কোল ঘেঁষে এক একখানা বাংলো উঠতে শুরু হলো। ইনস্টিটিউট, রেস্ট হাউস, দোকানপাট। ক্রমশ লাপড়ার দেহাতি অঞ্চল একটা রীতিমতো অ্যাংলো ইন্ডিয়ান কলোনি হয়ে গেল কয়েক বছরের মধ্যে। শুরু হলো একটা কলোনি অফিস। সারা জীবন চাকরি করে বড় সাহেবরা অবসর জীবন কাটাবার শেষ বিশ্রাম গড়ে তুলল লাপড়ার জমিতে। শুধু মদের দোকানের লাইসেন্স নিয়ে হলো উত্তম সিং। ঠিকাদার বুধন তিওয়ারি তার বাড়ির পাশেই একটা মন্দির বানালে। লাপড়া স্টেশনে আরেকজন সহকারী এএসএম জুটল রজনীবাবু। কলোনি অফিসের সেক্রেটারি এলেন অমিয় গুপ্ত আর ডাক্তার হিমাংশু রায়। মুন্ডার অ্যাংলোদের মাঝখানে একটাই গোষ্ঠী গড়ে উঠল। কিন্তু জোনাথন খুশি হলো কি? ওকে কেউ আর পাগল মনে করল না। মনে যাই থাক, মুন্ডা মেয়ে মিসেস ম্যাকলাক্সিকে দেখে কেউ প্রকাশ্যে নাক বেঁকালো না। বড় ছেলে ম্যাক আর যুবতী মেয়ে ক্লারার দেশি নামকরণেও কেউ আপত্তি তুলল না, মেনে নিল। এমনকি এ উপনগরের পত্তনদার হিসেবে তার আসন রইল সম্মানের, শ্রদ্ধার। কলোনির প্রেসিডেন্ট থেকে ব্যাপটিজমের শিশুর গডফাদার হওয়ার জন্যে তার কাছেই যত অনুরোধ। তবু জোনাথন বিমর্ষ মুখে একদিন বললে, हमारा মিশন बर्बाद हो गया রজনীবাবু। সে কি মিস্টার ম্যাকলাক্সি? রজনীবাবুও সম্ভ্রম করে কথা বলতে শুরু করেছেন। তাই বললেন, আপনার মিশনই তো ফুলফিলড হলো মিস্টার ম্যাকলাক্সি। এত বড় একটা শহর গড়ে তুললেন আপনি। একদিন আপনাকে গরুর গাড়ি চালাতে দেখে হাসতো ওরা। আজ রাস্তা ঘাটে সাহেবরা গরুর গাড়িতে চড়ে যাতায়াত করছে, মাটি কোপাচ্ছে, খালি গায়ে চাষ করছে। এমনকি সাজগোজ করাই এতদিন যাদের কাজ ছিল, সেসব মিসি বাবা মেম সাহেবরাও খেতে গিয়ে বীজ বুনছে। জোনাথন হেসে বললে, हमारा मिशन तो नहीं था रजनी बाबू। आई एडमायर द मुंडाज सोशल सिस्टम। हम भी मुंडा होने मानता था। इतना बड़ा किताब लिखा है, आई हैव रिटन अबाउट देम। किंतु मुंडारा जे सब ख्रिश्चान हो गल मिस्टर मैकलैक्सी। जोनाथन आक्षेप करले, वही तो बोलता, आई हैव बीन डिफीटेड। और हमारा कॉलोनी पीपल भी इंडियन नहीं हुआ। They have just imported a British village here in India. রজনীবাবু সান্ত্বনা দিলেন, তাতে কি মিস্টার ম্যাকলাক্সি? মুন্ডারা সিভিলাইজড হচ্ছে, এ তো ভালো কথা। সিভিলাইজড? डॉक्टर रॉय में टेल यू, disease, immortality, incest, यही तो कैरेक्टर है कॉलोनी पीपल का। They are Christians only name. These Anglo Indians, ये लोग सिविलाइज्ड करने मांगता मुंडा लोगों को। माथाয় हाथ दिए टेबिलेर ऊपर झुके पड़ल जोनाथन। रेवरेंड ब्राउन सेज, I have insulted Christianity। কিছুক্ষণ পরে মাথা তুলে বললে, and my son is with those white skin buggers। মুন্ডা লোগों को ভাগানে মানতা हो। রজনীবাবু বিস্মিত হলেন। সে কি মিস্টার ম্যাকলাক্সি? ওর মা তো মুন্ডা। Says he hates his mother। চোখ কপালে উঠল রজনীবাবুর। এমন কথা ভূ ভারতে কেউ কখনো শুনেছে নাকি? ছেলে মাকে ঘৃণা করে, এও কি সম্ভব? জোনাথনের কথায় আহত বোধ করলেন রজনীবাবু। মনে হলো এ যেন তার দেশের অপমান। ম্যাক তার মাকে ঘৃণার চোখে দেখে। মুন্ডা মায়ের ছেলে ম্যাক। এতদিন রজনীবাবু নিজের গোষ্ঠীটাকে সকলের থেকে পৃথক করে দেখতেন, ভাবতেন যেন মুন্ডারা অন্য এক পৃথিবীর মানুষ, যেমন এই অ্যাংলো ইন্ডিয়ানদের ভাবতেন অন্য জগতের। সব মেলা মেশা, ভদ্রতা, আচার, আপ্যায়ন সত্ত্বেও ওদের সঙ্গে প্রাণের যোগসূত্র ছিল না তার। কিন্তু আজ হঠাৎ সচেতন হলেন। কোন অলক্ষ্য মুহূর্ত থেকে নিজেকে মুন্ডাদের আপন লোক ভাবতে শুরু করেছেন জেনে। মুন্ডা মায়ের অপমান আর যেন তার নিজের মাকেও অপমান করা মনে হয়েছে।
ম্যাককে কাছে পেয়েই একদিন তাই মেজাজ দেখিয়ে ফেললেন। খুব যে সাহেব হয়ে গেছো ছোকরা, তুমি নাকি? প্রথমটা হকচকিয়ে গিয়েছিল ম্যাক, কথা খুঁজে পায়নি। তারপর ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করলে। রজনীবাবু স্পষ্ট বুঝতে পারলেন চোখ ছলছল করছে ছেলেটার। বললেন, কি হয়েছে কি বলো তো? এমন কিছুই নয়, কিংবা অনেক কিছুই। ও যেমন মুন্ডাদের সঙ্গে মিশত, আপনজন মনে করত তাদের, তেমনই সাদা চামড়ার মানুষগুলোকেও বন্ধু ভেবেছে চিরকাল। ওর গায়ের রং ব্রাউন বলে কেউ কখনো তো আপত্তি জানায়নি, বরং যে কোনো ফাংশনে, ফেস্টিভ্যালে ওর সহযোগিতা কামনা করেছে সবাই। আর তারই ফাঁকে কখন কিভাবে মিস্টার হ্যাগিন্সের মেয়ে ইভাকে ভালোবেসে ফেলেছে ও। ওর আলিঙ্গনের মধ্যে নিজেকে ধরা দিতে কুণ্ঠিত বোধ করেনি ইভা। ঘন্টার পর ঘন্টা নির্জনে পাহাড়ে নদীর ধারে বসে এলোমেলো অনেক কথায় অনেক সময় কেটে গেছে, তবু হাসি মিলিয়ে যায়নি কোনো দিন ইভার মুখ থেকে। সেই ইভা হাগিন্স ওকে প্রত্যাখ্যান করেছে, ওর প্রেম ফিরিয়ে দিয়েছে। সারা কলোনির ঠাট্টা বিদ্রুপ সহ্য করে ও বাঁচতে পারবে না। তাছাড়া রেভারেন্ড ব্রাউনের বিয়েতে মত দেবে না। আমার মাথা ঠিক ছিল না সেদিন রজনীবাবু, যা মুখে এসেছে মাকে বলে ফেলেছি সেদিন। মনে হয়েছে সব দোষ বুঝি তারই। মুন্ডাপল্লীতেও এ খবর নাকি রটে গেছে। মুন্ডাপল্লীতেও পৌঁছেছে এ খবর? তাই কি যারা আগুন ঘিরে প্রতি রাত্রে ওদের জল্পনা কল্পনা চলে? থেকে থেকে উদ্দাম আবেগে ঢোলক বেজে ওঠে ডুম 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 ডুম, আর শিকারের চিৎকার ওঠে প্রতিদিন। সে কি এই জন্যেই? রজনীবাবুর হঠাৎ খেয়াল হলো, সত্যি তো মুন্ডারা আজকাল আনাগোনা করে সঙ্গে তীর ধনুক নিয়ে। কেন? কার ওপর রাগ তাদের? ম্যাক না অ্যাংলো ইন্ডিয়ানদের ওপর? এতদিন নির্বিকার ছিলেন রজনীবাবু। চোখের সামনে লাপড়া স্টেশনের স্টপেজ 8 মিনিট থেকে 17 মিনিট হয়েছে। গড়ে উঠেছে এত বড় একটা টাউন, কিন্তু এতদিনে সব বুঝি ভেঙে যায়, নষ্ট হয়ে যায় সব কিছু। তিনি তো পিটিশনের পর পিটিশন করে ট্রেন থামার সময় বাড়িয়েছেন, ওয়েটিং রুম করতে বাধ্য করিয়েছেন, আনিয়েছেন ইলেকট্রিকের আলো। সব নষ্ট হয়ে যাবে। মুন্ডা সর্দারের সঙ্গে দেখা করলেন রজনীবাবু সেই রাত্রেই, কিন্তু ফল হলো না। পুরুষদের গীতি ওড়ায় গিয়ে দেখলেন ঘুমের ঘর যে গীতিওয়াড়া, সেখানে সাজো সাজো রব পড়ে গেছে, আর মদের গন্ধে ভরে গেছে সারা ঘর। রজনীবাবু ডাকলেন, মানকে? সর্দার ফিরে তাকালো, রক্তচক্ষু মেলে তাকালো রজনীবাবুর দিকে। তারপর এগিয়ে এসে বলল, তো মানা করিস না মাস্টার বাবু, স্টেশনে থাকবি আপনি। ও সাদা চামদের আমরা কয়টা সাফ করব বটে। পাগলা সাহেবের মুখে থু দিয়েছে উনারা। রজনীবাবু বোঝাবার চেষ্টা করলে, ছি ছি, ওসব করিস না মানকি, ওরা রাজার জাত, ওদের মারলে তোদেরই ক্ষতি হবে। হলো? ঘাড় বাঁকালে সর্দার। ক্ষতি হলো? সোনিয়ার বেটার মুখে থু দিয়েছে উনারা, আমরা ওদের কাইটা সাফ করবো বটে। লক্ষ্মী পূজার দিন মোড়ক বলি দিয়ে ওদের সাফ করব। রজনীবাবু বারবার বোঝাবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে এলেন। কলোনিতেও তখন সাজো সাজো রব পড়ে গেছে। বন্দুক ঠিক আছে কিনা, টোটার অভাব হবে কিনা দেখছে সবাই। জানলা দরজার কাঁচ সরিয়ে কাঠ লাগানো হচ্ছে ঘরে ঘরে। উত্তেজিত হয়ে উঠছে দু পক্ষই। রেভারেন্ড ব্রাউনকে গিয়ে ধরলেন রজনীবাবু, আপনি বাঁচাতে পারেন, আপনি বন্ধ করুন এসব হাঙ্গামা। মুন্ডারাও খ্রিশ্চান, এরাও খ্রিশ্চান, দু পক্ষকেই থামান আপনি। হাসলে রেভারেন্ড ব্রাউন। দ্য মুন্ডাজ আর খ্রিশ্চানস অনলি ইন নেম। তাছাড়া কলোনি পিপলদের ওপর ওদের কমপ্লেন কি? ইভা হ্যাগিন্স ম্যাককে বিয়ে করতে চায় না, এতে ওদের কি? আসলে ম্যাকলাক্সি ওদের এক্সাইট করছে। ইভা হ্যাগিন্স চায়, কলোনি চায় না, বললেন রজনীবাবু। কারণ ম্যাকের মা মুন্ডা মেয়ে, এতে মুন্ডাদের অপমান হয়েছে বলছে তারা। আপনি নাকি ওদের বুঝিয়েছেন
খ্রিস্টান হলে সবাই সমান হবে, তবু কেন অপমান সহ্য করতে হয় তাদের? তবু কেন ম্যাককে বিয়ে করতে সাহস পায় না ইভা হাগেন্স? খ্রিস্টান হলেই রাতারাতি তারা হোয়াইটস হয়ে যাবে, এ কথাও বলেছিলাম নাকি? বিদ্রুপের স্বরে বললে রেভারেন্ড ব্রাউন। রজনীবাবু বুঝলেন কাজ হবে না কিছু এভাবে তর্ক করে। স্টেশনে ফিরে এসে বরকাখানায় তার করলেন তিনি মিলিটারি সাহায্য পাঠাবার জন্যে। থানা এখান থেকে অনেক দূরে, তাছাড়া একজন দারোগার কর্ম নয় এ কথা জানিয়ে দিলেন। কিন্তু পরের দিন সকালের ট্রেনে পুলিশ ও মিলিটারির দল এসে পৌঁছানোর আগেই সব গোলমাল মিটে গেল। খবর রটে গেল চতুর্দিকে। গির্জার অল্টারের সামনে ভোরের প্রার্থনা জানাতে এসে রেভারেন্ড ব্রাউন প্রথম আবিষ্কার করল, ঠিক অল্টারের ওপর মুখ থুবড়ে পড়ে আছে দুটো শবদেহ, জোনাথন ম্যাকলাক্সি আর মুন্ডামে সোনিয়া। আর অল্টার থেকে গির্জার দরজা পর্যন্ত দুটো লম্বা রক্তের রেখা। ওরা দুজনেই নাকি আত্মহত্যা করেছে, হয়তো কলোনির সমস্ত ঝামেলা থামিয়ে দেবার জন্যেই, বললে রেভারেন্ড ব্রাউন। পুলিশ তদন্ত করতে চাইলে বললে ডেড বডি মর্গে পাঠাতে হবে, সুইসাইড কেস যখন। রেভারেন্ড ব্রাউন হেসে বললে, আইন শিখে এখানে এসো হে লাল পাগড়ি। প্রভু যিশুর সামনে এই গির্জার মধ্যে যারা শেষ নিঃশ্বাস ফেলেছে তাদের তদন্ত জেসাসি করবেন, তোমরা ফিরে যাও। বলেই বুকের ওপর হাতটা উপর থেকে নিচ, ডান থেকে বাঁ ক্রস আঁকলেন বাতাসে। তারপর বললেন, ম্যাকলাক্সি যতই দোষ করে থাক, হিদেনদের সঙ্গে মেলামেশা করলেও তাকে আমি ট্রু খ্রিস্টান বলে জানতাম। কলোনির সকলে তার ফিউনারেলে যেন যোগ দেয়। সত্যি ভিড় করে এলো সকলে। মুন্ডাপল্লী থেকেও মেয়ে পুরুষ ছুটে এলো পাগলা সাহেব মারা গেছে শুনে। নিঃশব্দ শ্রদ্ধায় মাথা নোয়ালে সকলে। রেভারেন্ড ব্রাউন বজ্র গম্ভীর স্বরে বাইবেল পাঠ করল। কফিন নামিয়ে দেওয়া হলো কবরে। পাশাপাশি জোনাথন ম্যাকলাক্সির পাশে সোনিয়া। তারপর আবার শান্তি ফিরে এলো কলোনির বাতাসে। রেভারেন্ড ব্রাউন আর আরও 500 বাসিন্দা পিটিশন পাঠালে লাপড়ার নাম বদলে ম্যাকলাক্সিগঞ্জ করা হোক। অনুমতি এলো যথাসময়। স্টেশনের বোর্ডে লাপড়ার নাম মুছে গেল। গোটা গোটা নতুন হরফ বসল সেখানে, ম্যাকলাক্সিগঞ্জ। আর সেদিকে তাকিয়ে ম্যাক বললে, এদের এইটুকু কর্তব্যজ্ঞান যে আছে তা দেখে আমি সত্যই সুখী হলাম রজনীবাবু। আই এম রিয়েলি হ্যাপি। চোখ ঝাপসা হয়ে এলো রজনীবাবুর। বললেন, জানো না ম্যাক, মিস্টার ম্যাকলাক্সির জীবনের সবচেয়ে বড় ডিফিট এইটাই। তিনি নিজে লাপড়ার মানুষ হতে চেয়েছিলেন, মুন্ডা হতে চেয়েছিলেন, অথচ শেষ পর্যন্ত লাপড়াই বদলে গেল। কিন্তু গির্জার দরজা থেকে অল্টার অবধি দুটো রক্তের রেখা পাশাপাশি কি করে আসতে পারে এ প্রশ্ন কারো মনেই উদয় হলো না। শান্তির দূত যিশুর গরিমা প্রচারের জন্যেই তো যুগে যুগে হিংস্র ক্রুসেডারদের অভিযান। ঈশ্বরের পুত্র জেসাসের ক্ষমা আর অহিংসার ধর্মকে পবিত্র করে তুলতে রেভারেন্ড ব্রাউনের হাত কতটুকুই বা লাল হলো। তার বদলে ঈশ্বর লাপড়ার মাটিকে আলো দেবেন অনেক বেশি। আমেন।